টানা সপ্তম দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাল্টাপাল্টি অবরোধে অচল হরমুজ প্রণালী। গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় নারী সহ অন্তত 14 ফিলিস্তিনি নিহত। নৃশংস অপরাধ বলে তীব্র নিন্দা হামাসের। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম সোমবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন প্রধানমন্ত্রীর দায়িত্বভার। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি বহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত কমপক্ষে 45 সেনা। পরিস্থিতি মোকাবেলায় অভিযান জোরদার। এবং চীনের ভয়াবহ ভূমিধসে 8 জনের মৃত্যু, নিখোঁজ রয়েছেন আরও 34 জন। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 10 জনকে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছে আমি জেরিন অপি। টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি আঘাতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সবচেয়ে বড় উদ্বেগ এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ঘিরে। যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ায় বাড়ছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার শঙ্কা। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমানের গর্জন আর বিস্ফোরণের শব্দ। ইরানে টানা সপ্তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর পাল্টা জবাবে তেহরান সরাসরি নিশানা করেছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন মিত্রদের। ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ধারাবাহিক হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, এসব হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত হরমুজ প্রণালী ঘিরেই এখন সবচেয়ে বড় উদ্বেগ, কারণ বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালীতে তৈরি হয়েছে অচলাবস্থা। জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারেও বাড়ছে চাপ। প্রণালীর কাছে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিয়ম ভঙ্গ করায় কয়েকটি জাহাজে হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি বন্ধ থাকবে। তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের কিছু দাবি অস্বীকার করেছে। দুই পক্ষের তথ্যের মধ্যে তৈরি হয়েছে পাল্টাপাল্টি বিভ্রান্তি। এরই মধ্যে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাহরাইন, কাতার ও কুয়েত সহ মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলো। কুয়েত জানিয়েছে, ইরানের হামলায় দেশটির বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বড় আকার নিতে পারে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণ এখন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো উপসাগরীয় অঞ্চলেই জড়িয়ে পড়ছে বড় ধরনের নিরাপত্তা সংকটে। হরমুজ প্রণালীতে যুদ্ধের উত্তাপ বাড়লে এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন পরিণত হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক পরীক্ষায়। ইমরুল হাসান, আরটিভি। ইসরায়েলি হামলায় নারী সহ আরও অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে চালানো হামলায় তারা নিহত হয়। এর মধ্যে নুসেইরাত শরণার্থী ক্যাম্পে একটি জানাজায় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 8 জন। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার কথা স্বীকার করলেও বরাবরের মতোই একেও সন্ত্রাসী আস্তানা উল্লেখ করে চালানো হামলা বলে দাবি করেছে। এই ঘটনাকে একটি নৃশংস অপরাধ বলে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম। দেশটির ক্ষমতাসীন মধ্য বামপন্থী লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন বার্নহাম। একই দিনে পদত্যাগ করবেন বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। That the duly elected leader of the Labour Party is Andy Burnham. অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শুক্রবার লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। ঘোষণার পর নতুন প্রধানমন্ত্রী মনোনীত বার্নহাম বলেন, তিনি ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত এবং দেশের উপেক্ষিত মানুষের কাছে আবারও আশার বার্তা পৌঁছে দিতে কাজ করবেন তিনি। But it is one for which
I am ready. দলের নেতা হওয়ার ঘোষণার পর বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি শ্রদ্ধাও জানান বার্নহাম। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে নতুন আশার আলো ফিরিয়ে আনার ঘোষণা করেন এই নবনির্বাচিত নেতা। We are united and we put the power. আমরা ঐক্যবদ্ধ এবং নতুন এই শক্তি আমরা সেসব মানুষের জন্য নিয়োজিত করব যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। আজকের এই পরিবর্তনটি আমাদের রাজনীতির বিগত 40 বছরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের মুহূর্ত। এটি আমাদেরকে এমন একটি দেশে নিয়ে যাবে যেখানে জীবনযাত্রা আরও সাশ্রয়ী হবে। It will take us to a country where life is more affordable. তবে লেবার পার্টির নেতৃত্ব পেলেও আনুষ্ঠানিকভাবে এখনো প্রধানমন্ত্রী হননি বার্নহাম। সোমবার প্রথমে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজার কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা অ্যান্ডি বার্নহামকে পরবর্তী সরকার গঠনের আহ্বান জানাবেন। এর আগে 22 জুন দলের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক চাপের মুখে পদত্যাগের ঘোষণা করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফলে গত 10 বছরে সপ্তম প্রধানমন্ত্রী পেতে চলেছে যুক্তরাজ্য। আব্দুল মালেক, RTV। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুম এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি বহরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই হামলায় 45 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। তবে পাকিস্তান সেনাবাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করলেও এখনও নিহতের সরকারি সংখ্যা প্রকাশ করেনি। BLA বলেছে তাদের যোদ্ধারা সেনাবাহিনীর বহর ও পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে সমন্বিত হামলা চালায়। চলতি মাসে বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর এটি চতুর্থ বড় হামলা। এর আগে জিয়ারত ও লাসবেলা এলাকায় পৃথক হামলায় পুলিশ ও সেনাসহ বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হন। পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান সেনাবাহিনী অভিযান জোরদার করেছে। পাকিস্তান ও কুয়েত জ্বালানি সহযোগিতার বিনিময়ে একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে। রয়টার্স জানিয়েছে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্য চুক্তির আওতায় কুয়েত পাকিস্তানের কাছ থেকে শক্তিশালী সামরিক সহযোগিতা চায়। এর মধ্যে সেনা, যুদ্ধবিমান, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সহায়তার বিষয়ও রয়েছে। তবে পাকিস্তান বলছে যুদ্ধরত কোনো দেশে সেনা পাঠানোর পরিকল্পনা তাদের নেই। ইসলামাবাদ আশা করছে এই চুক্তির মাধ্যমে কুয়েতের বিনিয়োগ বাড়বে। একই সাথে জ্বালানি মজুদ ও সরবরাহ ব্যবস্থায় দুই দেশের সহযোগিতাও আরও জোরদার হবে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংসিং শহরে ভয়াবহ ভূমিধসে নিহত হয়েছেন অন্তত 8 জন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 34 জন। শুক্রবার সকালে পেংশুই কাউন্টিতে পাহাড় ধসে ঘরবাড়ি ও দোকানপাট মাটি চাপা পড়ে। দুর্ঘটনার পর 1000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 10 জনকে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। উদ্ধার কাজে 800-এর বেশি কর্মী অংশ নিয়েছেন। নতুন দুর্ঘটনা এড়াতে আশেপাশের এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্গতদের সহায়তায় 5 কোটি ইউয়ান ত্রাণ তহবিল বরাদ্দ দিয়েছে চীন সরকার। যথাযোগ্য মর্যাদায় বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস। কিন্তু যে সাম্য, মানবিক মর্যাদা আর অসাম্প্রদায়িক স্বপ্ন ম্যান্ডেলা সারাজীবন দেখিয়েছেন, তার নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় আজ সেই আদর্শই চরম সংকটের মুখে বলে মন্তব্য করেছেন ভুক্তভোগীরা। প্রতি বছর ম্যান্ডেলার দীর্ঘ 67 বছরের রাজনৈতিক সংগ্রামের সম্মানে এই দিনে সাধারণ মানুষ অন্তত 67 মিনিট সামাজিক সেবামূলক কাজে ব্যয় করেন। কিন্তু এবার দক্ষিণ আফ্রিকার উগ্র অভিবাসী বিরোধী জোট এই সেবা দিবসটিকে বর্ণবাদী ও বিভাজনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তারা ঘোষণা করেছে এই 67 মিনিটে তারা কোনো জনসেবা করবে না, বরং অবৈধ অভিবাসীদের জোরপূর্বক তাড়িয়ে দেবে। উগ্রপন্থীদের এমন কর্মকাণ্ডের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। পর্তুগালের পার্লামেন্টে জনপরিসরে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপকারী বহুল আলোচিত বোরখা বিল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। ভোটাভুটিতে ক্ষমতাসীন মধ্য ডানপন্থী জোট, ডানপন্থী ও কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থনে বিলটি পাশ হয়। এখন এটি আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রেসিডেন্ট চাইলে বিলে স্বাক্ষর করতে, ভেটো দিতে অথবা সাংবিধানিক আদালতে পাঠিয়ে এর সাংবিধানিক বৈধতা যাচাইয়ের আবেদন করতে পারবেন। এর আগে বিলটি প্রথম উত্থাপন করেন কট্টর ডানপন্থী দল সেগা। 2025 সালের অক্টোবরে সংসদে এই নীতিগত অনুমোদন মিললেও পরে এটি সংসদীয় কমিটিতে দীর্ঘ সময় আটকে ছিল। নতুন আইনে জনসমক্ষে এমন পোশাক বা আবরণ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে যা মুখ পুরোপুরি ঢেকে দেয় এবং পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে। এর আওতায় বোরখা ও নিকাব কার্যত নিষিদ্ধ হবে।
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 4 দিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে 17 জুলাই। উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে এআই প্রযুক্তির ভবিষ্যৎ উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তি পরিচালনা নিয়ে আলোচনা হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, প্রযুক্তিবিদ ও গবেষকরা অংশ নিয়েছেন। সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি, এআই ভিত্তিক উদ্ভাবন এবং প্রযুক্তি খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করবেন মন্ত্রী। অনশনের 21তম দিনে পরিবেশ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সোনামকে নিয়ে যাওয়ার পর আমরণ অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে অনশন করেছিলেন ওয়াংচুক। বিস্তারিত আব্দুল মালেকের রিপোর্টে। ভারতের বিখ্যাত 3 ইডিয়ট সিনেমা নির্মাণ করা হয়েছিল যে ব্যক্তির জীবনী অবলম্বনে, তিনি পরিবেশ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক 28 জুন থেকে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন তিনি। টানা 20 দিন ধরে অনশন করায় এরই মধ্যে অবনতি হয়েছে তার শারীরিক অবস্থার। ওজন কমেছে প্রায় 9 কেজি। এ অবস্থায় শনিবার ভোরে ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। যদিও সোনামের সমর্থকদের অভিযোগ, পুলিশ বল প্রয়োগ করে তাকে সরিয়ে নিয়েছে। তবে প্রশাসনের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। जो मच नीडेड मेडिकल इंटरवेंशन है उसके लिए ले जाया गया है। এ ঘটনার পরই আমরণ অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পুলিশ তাকে মারধর করেছে বলেও অভিযোগ করেন দীপকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরের এই আন্দোলনের সূচনাও করেছিলেন ব্যঙ্গাত্মক সংগঠক ককরোচ জনতা পার্টি। সংগঠনটি ভারতের শিক্ষা খাতে সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে চলা এই কর্মসূচির প্রধান দাবি হল নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এর আগে 26 জুলাই ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশও দেয় আদালত। এদিকে দাবি পূরণ করা না হলে 20 জুলাই সংসদ অভিমুখে কর্মসূচি দেওয়া হয়েছে পূর্ব ঘোষণাতেই। আব্দুল মালেক, RTV। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরই উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী গুয়েতেমালা ও এল সালভাদোরেও। আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। বিশ্বকাপের ফাইনালকে ঘিরে এখন শুধু ফুটবল নয়, আলোচনায় প্রকৃতিও। কানাডায় ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে ঘন ধোঁয়ার চাদর। নিউ ইয়র্ক, নিউ জার্সির বাতাসের মান নিয়েও বাড়ছে উদ্বেগ। এর মধ্যে কানাডাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে উত্তর আমেরিকার আকাশে নতুন উদ্বেগের নাম কানাডার দাবানলের ধোঁয়া। কয়েকশো বন আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ও মধ্য পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ও শিকাগো সহ একাধিক শহরে জারি করা হয়েছে বায়ু দূষণ সতর্কতা। 80,000 দর্শককে সামনে রেখে নিউ জার্সির খোলা স্টেডিয়ামে বসবে বিশ্বকাপের মহারণ। তবে ধোঁয়ার কারণে ম্যাচ নিয়ে শঙ্কা ছড়ালেও ফিফা জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ফাইনাল আয়োজনের পথে কোনো বাধা নেই। তবুও আবহাওয়াবিদরা বলেছেন, বাতাসের দিক পরিবর্তন হলে পরিস্থিতি দ্রুতই বদলে যেতে পারে। এই সংকটের মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেন, কানাডা তাদের বনভূমি যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না বলেই প্রতি বছর যুক্তরাষ্ট্রকে দিতে হচ্ছে বিষাক্ত ধোঁয়ার মূল্য। এ ক্ষতির অর্থ কানাডার পণ্যের উপর আরোপিত শুল্কের সঙ্গে যোগ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এ বক্তব্য মানছেন না জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে, বৈশ্বিক উষ্ণতা, দীর্ঘ খরা ও অস্বাভাবিক তাপপ্রবাহের কারণেই বাড়ছে দাবানলের প্রকোপ। অর্থাৎ এটি কেবল বন ব্যবস্থাপনার ব্যর্থতা নয়, বরং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব।
কানাডায় এখনো 2 শতাধিক দাবানল রয়েছে নিয়ন্ত্রণের বাইরে। চলতি বছর ইতিমধ্যে প্রায় 28 লক্ষ হেক্টর বনভূমি পুড়ে গেছে। হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। অনেক এলাকা এখনো রয়েছে জরুরি অবস্থার আওতায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, দাবানল দ্রুত নিয়ন্ত্রণে না এলে শুধু বায়ু দূষণই নয়, বিমান চলাচল, জনস্বাস্থ্য এবং আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। একদিকে বিশ্বকাপের ফাইনালের উন্মাদনা, অন্যদিকে দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ। জলবায়ু সংকটের এই বাস্তবতায় মাঠের লড়াইয়ের পাশাপাশি নতুন করে সামনে এসেছে পরিবেশ, রাজনীতি আর কূটনৈতিক টানাপোড়েনের আরেক বৈশ্বিক লড়াই। অঙ্কুর মণ্ডল, RTV। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের দৃশ্য। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।